দূর থেকে যদি মানাগ্রামকে দেখি, ভৌগোলিক অবস্থান অসাধারণ। যুগ যুগ ধরে জড়িয়ে রয়েছে কত স্মৃতি এই রহস্যময়ী মানাগ্রামের সাথে। আগে ছিল ভারতবর্ষের শেষ গ্রাম, আর এখন প্রথম। মহাভারতের পঞ্চপাণ্ডব এই মানাগ্রাম থেকেই শুরু করেছিল স্বর্গযাত্রা। পাহাড়ের একটি পাথরের নিচে থেকে প্রচণ্ড গতি ও গর্জন করে নেমে আসছে সরস্বতী নদী, অথচ কিছুটা দূরে গিয়েই ভূগর্ভস্থ হচ্ছে। এই গ্রামেই রয়েছে ব্যাস গুহা ও 200 থেকে 500 মিটার দূরে রয়েছে গণেশ গুহা। এই ব্যাস গুহায় বসে ব্যাসদেব আবৃত্তি করেছিলেন মহাভারতের, আর গণেশ গুহায় বসে ভগবান গণেশ লিপিবদ্ধ করেছিলেন মহাভারত। সমস্ত কিছু তথ্য নিয়েই থাকছে আজকের এই ভিডিও। আজ 25শে এপ্রিল 2026, সময় সকাল 8টা। বদ্রীনাথ ধামে সকাল সকাল পূজা দেওয়া কমপ্লিট করে আমরা চলে যাব মানাগ্রাম ঘুরতে। তাই অলকানন্দা নদীর ওপর থাকা এই ব্রিজকে ক্রস করে আমরা সামনের দিকের এই রাস্তা ধরে এগিয়ে যাব। কিছুটা উপরের দিকে উঠে আসলেই আমরা দেখতে পাবো শেয়ার গাড়িগুলোকে। দেখো, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি সামনেই দাঁড়িয়ে রয়েছে ওই শেয়ার গাড়িগুলো, আর ওই শেয়ার গাড়িগুলো ধরেই আমাদের যেতে হবে মানাগ্রাম। ₹50 सेट है भैया। 50 रुपया, हाँ 1% तो ठीक। এখন আমরা উঠে পড়েছি এই শেয়ার গাড়িতে। এক একজনের ভাড়া পড়েছে 50 টাকা করে। তোমরা চাইলে পায়ে হেঁটেও কিন্তু মানাগ্রাম চলে আসতে পারো, কারণ মাত্র 3 কিলোমিটার পথ, আর এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে আসাই যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। রাস্তার বাঁদিক দিয়েই বয়ে চলেছে অলকানন্দা নদী, আর তারও ওপাশে আমরা যদি দূর থেকে লক্ষ্য করি, পাহাড়ের কোলে রয়েছে আরও ছোট ছোট কয়েকটি গ্রাম। দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সমস্তকে উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম মানাগ্রামের একেবারে প্রবেশদ্বারের কাছাকাছি। এই হচ্ছে মানাগ্রামের প্রবেশদ্বার। আগে ছিল ভারতবর্ষের শেষ গ্রাম, আর এখন প্রথম, অর্থাৎ ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রামের প্রবেশদ্বার কিন্তু এটাই। এখান দিয়েই আমাদের কিন্তু মানাগ্রামে প্রবেশ করতে হবে। রাস্তার দুপাশেই রয়েছে প্রচুর দোকান, খাওয়া দাওয়া থেকে শুরু করে শীত বস্ত্রের সম্ভার। এই সমস্ত দোকানদাররা কিন্তু এখানে 6 মাসই বসবাস করে থাকেন, আর বাকি 6 মাস যে সময় বদ্রীনাথ মন্দিরের দ্বার বন্ধ থাকে, সেই সময় কিন্তু এরা চলে যায় নিচের দিকে, কারণ এখানে থাকে প্রচণ্ড ঠান্ডা। আর ওই সময় কিন্তু ওরা ওই ঘরে বসে এই সমস্ত শীত বস্ত্রগুলোকে বানাতে থাকে, আর সেইগুলোই কিন্তু এই 6 মাস এখানে নিয়ে এসে বিক্রি করে। কিছুটা রাস্তা আগিয়ে আসলেই আমরা দেখতে পাবো, দেখো, এটাই পড়বে গণেশ গুফা যাওয়ার রাস্তা। আর গণেশ গুফা গেলেই তোমরা ব্যাস গুফায় চলে যেতে পারবে। তো মানাগ্রামে যখন আসছো তোমরা, তখন কিন্তু তোমরা এইভাবে আসছো। দেখো লোকেশনটা তোমরা দেখে রাখো, ডান দিক দিয়ে এই গেট দিয়ে ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে গণেশ গুফা। বাঁদিকের রাস্তাটা দিয়ে চলে গেলে আমরা দেখতে পাবো সরস্বতী নদীর উপরে থাকা ভীমপোল সরস্বতী মন্দির ও মানাগ্রামের প্রথম চায়ের দোকান। এখন আমরা বসে আছি ভারতের প্রথম গ্রাম মানাগ্রামে। আগে ছিল কিন্তু এই গ্রামই শেষ গ্রাম। আর এই পথ দিয়েই আমরা এখন যাব ভীমপোল পার হয়ে সরস্বতী মন্দির দর্শন করতে।
দূর থেকেই কিন্তু শোনা যাচ্ছে সরস্বতী নদীর গর্জন। এখন আমরা দাঁড়িয়ে আছি সরস্বতী নদীর উৎপত্তি স্থলের সামনেই। দেওতাল হ্রদ থেকে পাহাড়ের একটি পাথরের নিচে থেকে প্রচণ্ড গতিতে ও প্রচণ্ড গর্জন করে নেমে আসছে এই নদী। সেই রয়েছে সরস্বতী মন্দির। দেখো কি লাগছে, অপরূপ সৌন্দর্য এই জায়গার। মাত্র 700 মিটার প্রবাহিত হয়ে মানাগ্রামের শেষ প্রান্তে গিয়ে কিন্তু এই সরস্বতী নদী অলকানন্দা নদীর সাথে মিলিত হয়, আর সেই সঙ্গমটির নাম হলো কেশবপ্রয়াগ। এখন আমি দাঁড়িয়ে আছি ভীমপুলের ওপর, অথচ এখান থেকে বুঝতে পারা যাবে না যে এটাই সেই ভীমপুল। ভীম দ্রৌপদীকে পার করার জন্য যে পাথরটা ফেলে দিয়েছিল এই সরস্বতী নদীর ওপর, তো আমি নিচে গিয়ে আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এখন আমি সরস্বতী মন্দিরে মাতাকে প্রণাম জানাবো, তারপর আমি সাইডে গিয়ে ভীমপুলটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি মাতাকে প্রণাম জানালাম, আর মন্দিরের ভেতরে ফটো তোলা অথবা ভিডিওগ্রাফি করা নিষেধ, সেই কারণে আমি ভিডিও করলাম না। এখন আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দেব ভীমপুল। দেখো এই সরস্বতী নদী, এই সরস্বতী নদীর ওপর এই যে পাথরটা দেখো, দেখলে বুঝতেই পারছো এটা কিন্তু কোনো তৈরি করা ব্রিজ নয়। একটা বড় পাথর দেখো এই প্রান্ত থেকে ওই প্রান্তে রাখা আছে, আর তার উপর দিয়েই কিন্তু এই রাস্তা। আমরা বদ্রীনাথের পূজা দেওয়ার পরে ওখানেই টিফিন সেরে মানাগ্রামের দিকে রওনা দিয়েছিলাম। তো তোমরা তাড়াতাড়ি আসতে চাইলে মানাগ্রামে এসেও কিন্তু ব্রেকফাস্টটা সারতেই পারো, কারণ এখানে বেশ কয়েকটা দোকান দেখলাম এবং দাম ওখানের থেকে এমন কিছু বেশিও নয়, বরঞ্চ কমেই পাবে। তো তোমরা এসে এখানেও টিফিন করে নিতে পারো। মহাভারতের 5 ভাই পঞ্চপাণ্ডব যে স্বর্গে গিয়েছিল তাদের মূর্তি এখানে স্থাপন করা রয়েছে, অর্থাৎ সহদেব, দ্রৌপদী এবং নকুল। নকুলের সামনে রয়েছে অর্জুন, অর্জুনের সামনে রয়েছে ভীম, আর সব থেকে আগে রয়েছে যুধিষ্ঠির। অর্থাৎ এই পঞ্চপাণ্ডবের এই 5 মূর্তি এখানে স্থাপন করা রয়েছে, আর পঞ্চপাণ্ডবদের সাথেই একই সঙ্গে যাত্রা করেছিল সেই কালভৈরব। এই পথেই কিন্তু পঞ্চপাণ্ডব স্বর্গে গিয়েছিল। মানাগ্রামের এই সেই চায়ের দোকান যেটা আমরা বলে থাকি মানাগ্রামের অর্থাৎ ভারতবর্ষের প্রথম চায়ের দোকান। দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা, এটাই হলো সেই প্রথম চায়ের দোকান। এই চায়ের দোকানে এখন আমরা চা খাবো। এই আমরা নিয়েছি মানাগ্রামের প্রথম চায়ের দোকান থেকে চা আর পকোড়ি। আমরা চা ও পকোড়ি খেলাম, পকোড়িগুলো বেশ টেস্ট ছিল, তার সঙ্গে যে চাটনিটা দিয়েছিল ভীষণ ভালো, আর 2 কাপ চা ছিল এলাচ দেওয়া, বেশ ভালোই ছিল চাগুলো, খারাপ না, ভালোই লাগলো খেতে। আমরা যে চায়ের দোকানে চা খেলাম তার ঠিক পাশেই রয়েছে আরও একটা মন্দির। আমরা যখন চা খাচ্ছিলাম তখন আমরা লক্ষ্য করেছিলাম, তো এখন আমরা সেই মন্দিরের সামনে চলে এসেছি। কিন্তু যা দেখলাম, মন্দিরের দরজা বন্ধ রয়েছে। দূর থেকেই
প্রণাম জানিয়ে আমরা কিন্তু চলে আসবো, কিছু করার নাই। মন্দির থেকে ফেরার পথে তোমাদেরকে আমি আরো একবার ভীমপোলটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হলো ভীমপোল। আমি মানাগ্রামের শুরুতেই দেখিয়েছিলাম গণেশ গুফার রাস্তা। আমরা কিন্তু সাইডের রাস্তা দিয়ে চলে এসেছিলাম ভীমপোলের দিকে, আর এখন যাব ব্যাস গুহা এবং গণেশ গুহা দেখতে। তো শেষের দিকে যেতে হলে দেখো লোকেশনটা দেখে নাও রাস্তার। এই হলো শেষের দিক থেকে যদি আমরা যাই ব্যাস গুহা এবং গণেশ গুহার দিকে, তো এই রাস্তা ধরেই আমাদের উপরের দিকে উঠে আসতে হবে। রাস্তাটা কিন্তু বেশ খাড়াই এবং ধাপে ধাপে উঠে এসেছে। অসুবিধা খুব একটা হবে না, সকলেই কিন্তু এখানে আসতে পারবে। এখানে রাস্তাটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোন রাস্তাটা এরকম অবস্থায় যদি তোমরা পড়ো, তোমরা সাইডের দেওয়ালের দিকে লক্ষ্য করো, দেখো অ্যারো মার্ক করে কিন্তু দেখানো রয়েছে কোন পথে গেলে তোমরা ব্যাস গুহায় যেতে পারবে। তোমরা কখনো মানাগ্রাম ঘুরতে আসলে অবশ্যই এই পবিত্র গুহা দুটোকে অবশ্যই দর্শন করো, কারণ এই গুহা দুটোই মহাভারত সৃষ্টির মূল উৎস বা কেন্দ্রবিন্দু। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা ব্যাস গুফা আর একটা গণেশ গুফা। ব্যাস গুফাটা উপরের দিকে আর এই নিচের দিকে গণেশ গুফা। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাস গুহা। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, পাথরের গঠন দেখে মনে হয় তালপাতার পুঁথি বা পাণ্ডুলিপি খুব সুন্দরভাবে স্তূপীকৃত করে রাখা হয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মহর্ষি বেদব্যাস এই গুহায় বসেই মহাভারত রচনা করেছিলেন। এই সেই গুহা, আর এই গুহার ভেতরে মহর্ষি বেদব্যাসের একটি মূর্তিও রয়েছে। আমরা প্রণাম জানিয়ে চলে যাব, কারণ এই গুহা দর্শন আমাদের হয়ে গেল। এরপর আমরা দর্শন করব গণেশ গুহা। দেখো, কিছুটা নেমে এসে ডান দিকে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, এই রাস্তাটা ধরেই আমরা যদি চলে যাই, আমরা চলে যাব গণেশ গুহা। 200 থেকে 250 মিটারের মতো দূরত্ব, এমন কিছু দূরত্ব নয়। রাস্তাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নামানো আছে, দেখো তোমরা দেখে রাখো। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের চলে যেতে হবে গণেশ গুহা। এখন আমরা চলে এসেছি গণেশ গুহার কাছাকাছি। 3 থেকে 4 মিনিট হাঁটা পথে আমরা আসলেই কিন্তু পেয়ে যাব এই গণেশ গুহা। দেখো, একেবারে আমরা পৌঁছে গেলাম গণেশ গুহার সামনেই। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ব্যাস গুহায় বসে মহর্ষি ব্যাসদেব মহাভারতের শ্লোক আবৃত্তি করেছিলেন, আর এতটা দূরত্বে এই গুহায় বসে কিন্তু ভগবান গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন। চলো এখন আমরা সেই প্রাকৃতিক
গণেশ গুহা দর্শন করব। এটি হলো গণেশ গুহা। এই গুহা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সৃষ্টি। এই গুহার আধ্যাত্মিক পরিবেশ অসাধারণ। এখন আমরা পুনরায় চলে এসেছি মানাগ্রামের দুটো রাস্তা যেখানে ভাগ হচ্ছে সেখানে। আর এখন আমরা কিছু এই মানাগ্রামের স্মৃতি হিসেবে কেনাকাটা করব। কিছু শীত বস্ত্রের কেনাকাটা করে তারপর আমরা চলে যাব শেয়ার গাড়ি ধরার জন্য। এই মানাগ্রামের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক ও শেয়ার করো। আমরা কিন্তু এই মানাগ্রাম ঘুরতে এসে চলে গিয়েছিলাম আরও একটি স্বর্গীয় পরিবেশে। এখন তোমরা সেটা দেখতে পাচ্ছ, বসুধারা জলপ্রপাত। যারা এই বসুধারা জলপ্রপাতের ভিডিও দেখতে চাইছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।